ছোট ছোট এলিয়েন প্যারাসাইটরা মানুষের শরীরকে হোস্ট বানিয়ে তাদের দখলে নিয়ে যাচ্ছিল, আর মানুষেরা এমন এক অদ্ভুত জন্তুতে পরিণত হচ্ছিল যাদের খাবারই হলো মানুষের মাথা। হ্যাঁ, আজকে আমি এক্সপ্লেন করব এমন একটি জাপানিজ হরর সায়েন্স ফিকশন মুভি প্যারাসাইট। মুভি শুরুতে আমরা দেখতে পাই পৃথিবীর বাইরে থেকে আসা কিছু প্যারাসাইট সমুদ্র থেকে উঠে শহরের এলাকার দিকে এগিয়ে আসছে। এরপর আমরা দেখতে পাই একজন লোককে যে তার ওয়াইফকে নিয়ে ঘুমাচ্ছিল। এমন সময় তাদের ঘরে একটি প্যারাসাইট চলে আসে। প্যারাসাইটটি লোকটির কান দিয়ে ঢুকে পড়ে এবং লোকটি ছটপট করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় লোকটি আবারও শান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। এরপর আমরা সিনেমার মেইন ক্যারেক্টার শিনিচি ইজুনিকে দেখতে পাই, যে তার ঘরে শুয়ে কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনছিল। এমন সময় আমরা দেখতে পাই সেখানেও একটি প্যারাসাইট চলে আসে এবং প্যারাসাইটটি তার কান দিয়ে ঢুকার চেষ্টা করে, কিন্তু শিনিচির কানে ইয়ারফোন লাগানো থাকায় প্যারাসাইটটি ঢুকতে পারে না। এরপর প্যারাসাইটটি যখন তার নাক দিয়ে ঢুকতে যাবে, এমন সময় শিনিচি সজাগ হয়ে যায়। আসলে প্যারাসাইটগুলো মানুষের শরীরের যে কোনো ছিদ্র দিয়ে ঢুকে মানুষের মস্তিষ্ককে দখল করে নেয়। এরপর তারা মানুষের বডিকে নিজেদের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করে। এরপর সে প্যারাসাইটটিকে দ্রুত তার নাক থেকে টেনে নিয়ে ছুঁড়ে ফেলে দেয় এবং সে একটি পেপার দিয়ে প্যারাসাইটটিকে পোকা মনে করে মারার চেষ্টা করে, কিন্তু প্যারাসাইটটি লাফ দিয়ে তার ডান হাতের তালুতে ছিদ্র করে ভেতরে ঢুকে পড়ে এবং হাতের মাধ্যমে তার শরীরে ঢোকার চেষ্টা করে। তখন সে ভয় পেয়ে একটি দড়ি দিয়ে শক্ত করে তার হাত বেঁধে ফেলে, যাতে প্যারাসাইটটি তার শরীরের ভেতরে না যেতে পারে। সে ভয়ে তার মাকে ডাকতে থাকে। তার মা সেখানে এসে তার হাত থেকে দড়িটি খুলে দেয়, কিন্তু শিনিচির হাতে তখন কিছুই ছিল না। শিনিচির মা তখন মনে করেন তার ছেলে তার সাথে মজা করছে। এরপর তিনি সেখান থেকে চলে যান। পরদিন সকালে শিনিচি যখন খাবার খাচ্ছিল, তখন তার ডান হাতের আঙ্গুল অদ্ভুতভাবে নাড়াচাড়া করছিল, যা তার নিয়ন্ত্রণেই ছিল না। এরপর আমরা দেখতে পাই ওই লোকটাকে, যার কান দিয়ে প্যারাসাইট ঢুকে গিয়েছিল। সে আয়নার সামনে দাঁড়িয়েছিল এবং তার চোখগুলো এমন ভাবে নাড়াচাড়া করছিল যেন তার চোখগুলো তার নিয়ন্ত্রণেই নেই। এরপর লোকটি তার ওয়াইফের কাছে গিয়ে এক ভয়ঙ্কর আকৃতির মুখ খুলে এবং এক ঝটকায় তার মাথা খেয়ে ফেলে। এরপর শিনিচি যখন স্কুলে আসে, তখন তার গার্লফ্রেন্ড সাতোমি মুরানোর সাথে তার দেখা হয়। শিনিচি যখন সাতোমির সাথে কথা বলছিল, হঠাৎ করে তার ডান হাত সাতোমিকে অদ্ভুতভাবে ছুঁতে থাকে। শিনিচির এমন বিহেভিয়ার দেখে সাতোমি তাকে বকাঝকা করে সেখান থেকে রাগ করে চলে যায়। এরপর শিনিচি যখন ক্লাসের মধ্যে ছিল, তখন তার ইরেজারটি নিচে পড়ে যায়, আর সেই ইরেজারটি তোলার চেষ্টা করলে তার হাত লম্বা হয়ে ইরেজারটি তুলে নেয়। সে বুঝতে পারছে না আসলে তার সাথে এগুলো কি হচ্ছে। এরপর শিনিচি বাসায় গিয়ে হাতের বিভিন্ন সমস্যা সম্পর্কে জানার জন্য ইন্টারনেটে সার্চ করতে থাকে। এমন সময় হঠাৎ করে তার হাত থেকে একটি চোখ বেরিয়ে আসে। শিনিচি এটি দেখে চাকু দিয়ে সেই জায়গা কাটতে যাচ্ছিল। এমন সময় তার হাত একটি ভয়ঙ্কর রূপ নেয় এবং তাকে ভয় দেখাতে থাকে। এরপর সেটি একটি অদ্ভুত ক্রিয়েচারে পরিণত হয়। শিনিচি তখন ভয় পেয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি আসলে কি? আমার সাথে এগুলো কি হচ্ছে? তখন ক্রিয়েচারটি তাকে বলে, তোমার হাত আমি আমার দখলে নিয়ে ফেলেছি, এখন আর এটি তোমার হাত নয়। আসলে ওই দিন রাতে শিনিচি যখন তার হাতের মধ্যে প্যারাসাইটটিকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল, তখন প্যারাসাইটটি তার শরীরের ভেতরে না যেতে পেরে তার হাতের মধ্যেই থেকে যায়। অন্যদিকে আমরা ওই লোকটিকে দেখতে পাই যে তার ওয়াইফের মাথা খেয়ে ফেলেছিল। সে এখন টিভির সামনে বসে মানুষের ভাষা শিখছে। এরপর শিনিচি যখন ঘুম থেকে উঠে, তখন সে দেখতে পায় তার ডান হাতের ক্রিয়েচারটি তার ল্যাপটপ ব্যবহার করছে, কারণ সেটি মানবজাতি সম্পর্কে এবং মানুষের আচার আচরণ সম্পর্কে জানতে চেয়েছিল। তখন শিনিচি ক্রিয়েচারটিকে বলে, আমি আমার ডান হাত কেটে আমার থেকে আলাদা করে ফেলবো। তখন ক্রিয়েচারটি শিনিচিকে বলে, যদি তুমি তোমার ডান হাত কেটে ফেলো, তাহলে তুমি তোমার এই হাতকে হারিয়ে ফেলবে, আর আমি জানি তুমি কখনোই এই কাজ করবে না। আমি তো তোমার পুরো শরীরকে দখল করে ফেলতাম, কিন্তু তুমি আমাকে তোমার হাতের মধ্যে দড়ি দিয়ে বাঁধার কারণে আমি শুধু তোমার হাতকেই দখল করতে পেরেছি। যদি তুমি মরে যাও, তাহলে আমিও মরে যাব, তাই আমি তোমার কোনো ক্ষতি করব না। সে ক্রিয়েচারটিকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? তখন ক্রিয়েচারটি বলে, তুমি আমাকে মিগি বলে ডাকতে পারো। এরপর থেকে আমরা দেখতে পাই শিনিচি এবং মিগির মধ্যে ধীরে ধীরে একটি ভালো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে যায়। এরপর শিনিচি মিগিকে তার স্কুলের ফাইটিং রুমে নিয়ে যায়। মিগি সেখানে মানুষকে ফাইটিং করতে দেখে অনেক কিছু শিখে নেয়। এরপর শিনিচি যখন বাসায় এসে গোসল করছিল, তখন মিগি শিনিচির শরীরে বিভিন্ন পার্ট দেখে হাসাহাসি করছিল। অন্যদিকে আমরা দেখতে পাই পুরো শহরে প্যারাসাইটগুলো ছড়িয়ে পড়েছে। প্যারাসাইটগুলো একজনের শরীরকে দখল করে অন্যজনকে খেয়ে ফেলছে। এরপর একদিন যখন শিনিচি মার্কেটে যাচ্ছিল, তখন মিগি শিনিচিকে বলে, আমি তোমার মতোই আশেপাশে একটি প্যারাসাইটের উপস্থিতি পাচ্ছি, চলো আমি তোমাকে সেখানে নিয়ে যাই।
কিন্তু শিনিচি তার কথাকে ইগনোর করলে মিগি তাকে সেখানে জোর করে নিয়ে যায়। মিগি শিনিচিকে একটি রেস্টুরেন্টের মধ্যে নিয়ে যায়, যেখানে মিগির মতোই একটি প্যারাসাইট কারো শরীর দখল করে অন্য একজন মানুষকে খাচ্ছিল। প্যারাসাইটটি যখন শিনিচিকে দেখতে পায় তখন সে বুঝতে পারে যে শিনিচির মধ্যেও একটি প্যারাসাইট রয়েছে। তখন সে একটি মাংসের টুকরো শিনিচিকে খেতে দেয়, কিন্তু শিনিচি তা খেতে অস্বীকার করে। আর প্যারাসাইটটি তখন বুঝে ফেলে যে শিনিচির মধ্যে থাকা প্যারাসাইটটি শিনিচিকে পুরোপুরি দখল করতে পারেনি। তখন সে শিনিচিকে খেতে যাচ্ছিল। মিগি তখন শিনিচিকে বলে, শিনিচি তুমি এখান থেকে পালাও, না হয় ও তোমাকে খেয়ে ফেলবে। কিন্তু শিনিচি সেখান থেকে পালাতে ব্যর্থ হয়। এরপর প্যারাসাইটটি তার একটি হাত কেটে মিগিকে বলে, তুমি আমার হাতে চলে এসো। কিন্তু মিগি তার কথাকে ইগনোর করে তার সাথে ফাইট লেগে যায় এবং মিগি শিনিচির স্কুল থেকে শেখা ফাইটিং স্কিলগুলো ব্যবহার করে প্যারাসাইটটিকে মেরে ফেলে। এদিকে খবরে দেখানো হয় শহর থেকে প্রতিদিন কিছু মানুষ গায়েব হয়ে যাচ্ছে, এমনকি তাদের লাশও খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে শিনিচি মিগিকে বলে, আমাদের এই সত্যটা মানুষকে বলা উচিত, কারণ এই ব্যাপারে একমাত্র আমরাই জানি। কিন্তু মিগি তাকে নিষেধ করে। সে বলে, তারা যদি জানতে পারে তাহলে আমাদের উপর পরীক্ষা নিরীক্ষা করবে। এরপর দিনই মিগি স্কুলের ভেতরে আরো একটি প্যারাসাইটের উপস্থিতি টের পায়। আর অবাক করার ব্যাপার হলো সেই প্যারাসাইটটি হলো শিনিচির ক্লাস টিচার রিউকো তামিয়া। শিনিচি আর তামিয়া যখন একে অপরের সামনে আসে তখন দুজনেই বুঝতে পেরে যায় তারা দুজনেই প্যারাসাইট। শিনিচি তামিয়ার সঙ্গে আলাদা করে কথা বলতে চাইলে তামিয়া তাকে স্কুলের একটি গোপন জায়গায় নিয়ে যায়, যেখানে গিয়ে শিনিচি আরও দুজন প্যারাসাইটের সঙ্গে পরিচিত হয়। একজনের নাম হিদেও শিমাদা আর অন্যজনের নাম মিস্টার এ। এরপর তামিয়া শিনিচিকে বলে, তামিয়া এমন একটি দল তৈরি করতে চাচ্ছিল যেখানে সব প্যারাসাইটরা একসঙ্গে একটি নেটওয়ার্কের মতো কাজ করবে। তাদের উদ্দেশ্য একটাই, পৃথিবীতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা। তামিয়া শিনিচিকে সেই দলে যোগ দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু শিনিচি রাজি না হলে তামিয়া তাকে ভয় দেখিয়ে বলে, সে যদি এই ব্যাপারে কাউকে কিছু জানায় কিংবা তাদের পথে কোনো বাধা তৈরি করে তাহলে তার পুরো ক্লাসের সবাইকে শেষ করতে 3 সেকেন্ডও সময় লাগবে না। এই ভয়ানক হুমকি শুনে শিনিচি চুপ হয়ে যায়। এরপর শিনিচি বাড়িতে ফিরে খাবার খাওয়ার সময় তার মাকে অকারণে বাইরে বের হতে নিষেধ করে, কিন্তু শিনিচির মা তার কথাকে খুব একটা গুরুত্ব দেয় না। এক রাতে শিনিচির সঙ্গে মিস্টার এ এর দেখা হয়। মিস্টার এ তখন জানতে পারে রেস্টুরেন্টে যে প্যারাসাইটটিকে মারা হয়েছিল সেটাকে আসলে মিগি মেরেছিল। ব্যাস শুরু হয়ে যায় মিগি আর মিস্টার এর মধ্যে এক ভয়ঙ্কর লড়াই। দুজনের মধ্যে যখন তুমুল ফাইট চলছিল তখন শিনিচি একটি লোহার পাইপ দিয়ে মিস্টার এ কে আঘাত করে। প্রচন্ড আঘাতে তার শরীর থেকে রক্ত বের হতে থাকে এবং সে মাটিতে পড়ে যায়। শিনিচি তখন সেখান থেকে চলে যায়। মিস্টার এ তখন প্রায় মৃত্যুর মুখে, কিন্তু ঠিক সেই সময় শিনিচির মা ঘটনাস্থলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল আর তখনই মিস্টার এ তার শরীর দখল করে নেয়। এরপর দেখা যায় শিনিচি নিজের ঘরে শুয়ে আছে। হঠাৎ মিগি তাকে সতর্ক করে বলে, মিস্টার এ এখন তাদের দিকেই আসছে। শিনিচি সঙ্গে সঙ্গে একটি ছুরি নিয়ে ঘরের একটি কোণে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর সে যা দেখে তাতে তার পায়ের তলার মাটি সরে যায়, কারণ সে দেখে তার মায়ের শরীর এখন মিস্টার এ এর নিয়ন্ত্রণে। মিগি সঙ্গে সঙ্গে মিস্টার এ কে আক্রমণ করতে চায়, কিন্তু শিনিচি তাকে বাধা দেয়, কারণ তার সামনে দাঁড়িয়ে থাকা প্রাণীটি যতই প্যারাসাইট হোক না কেন শরীরটা তো তার নিজের মায়ের। শিনিচি বলে, আমি কিভাবে আমার মাকে মারতে পারি? কিন্তু মিস্টার এ এর কাছে এসব আবেগের কোনো মূল্য ছিল না। সে শিনিচির মুখের দিকে এক ভয়ঙ্কর হামলা করে শিনিচি মাটিতে পড়ে যায়। এরপর মিস্টার এ সেখান থেকে চলে যায় আর শিনিচি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যেতে থাকে। শিনিচির এই অবস্থা দেখে মিগি তাকে বাঁচানোর জন্য নিজের শরীরের কিছু অংশ শিনিচির শরীরের ভেতরে ঢুকিয়ে দেয়। কয়েক ঘন্টা পর শিনিচির জ্ঞান ফিরে আসে। সে নিজের শরীর পরীক্ষা করে অবাক হয়ে যায়, কারণ তার শরীরের ভেতরে যেই ভয়ঙ্কর আঘাতগুলো ছিল সেগুলো সবগুলোই মুছে গেছে। মিগি তখন তাকে জানায় শিনিচির ক্ষত সারানোর জন্য সে নিজের কিছু সেল শিনিচির শরীরে ব্যবহার করেছে। কিন্তু বেঁচে ফিরে আসার পরও শিনিচির চোখে আনন্দ ছিল না, বরং সে কাঁদতে থাকে, কারণ সে তার নিজের মাকে হারিয়েছে। পরদিন শিনিচি সরাসরি তামিয়ার কাছে যায় মিস্টার এ অর্থাৎ তার মাকে খুঁজে বের করার জন্য, কিন্তু তামিয়া বলে মিস্টার এর ব্যাপারে তার কাছে কোনো খবর নেই। অন্যদিকে পুলিশরাও ধীরে ধীরে মৃতদেহগুলো তদন্ত করতে করতে প্যারাসাইটের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। এদিকে শিনিচি আর মিগি রাস্তায় আরও একটি অদ্ভুত প্যারাসাইটের সন্ধান পায়। আর অবাক করার মতো বিষয় হলো সেই প্যারাসাইটটি কোনো সাধারণ জনগণ নয়, সে একজন রাজনীতিবিদ। সে তখন নির্বাচনে দাঁড়িয়ে মানুষের কাছ থেকে ভোট চাচ্ছিল। বাড়িতে ফিরে মিগি শিনিচিকে বলে তার শরীরে থাকার জন্য মিগিকে প্রতিদিন প্রায় 4 ঘন্টা করে ঘুমাতে হবে, আর যখন সে ঘুমিয়ে থাকবে তখন সে শিনিচিকে কোনো সাহায্যই করতে পারবে না। এই কথা বলেই মিগি ঘুমিয়ে পড়ে। অন্যদিকে পুলিশরাও বসে নেই। তারা অবশেষে প্যারাসাইট আক্রান্ত মানুষকে শনাক্ত করার একটি অদ্ভুত উপায় খুঁজে বের করে। কোনো সন্দেহজনক ব্যক্তির একটি চুল টেনে ছিঁড়ে ফেললে সেই চুল অস্বাভাবিকভাবে নাড়াচাড়া করতে থাকে, আর এভাবেই প্যারাসাইট
শনাক্ত করার একটি নতুন রাস্তা পুলিশের হাতে চলে আসে। অন্যদিকে আমরা জানতে পারি সেই রাজনীতিবিদ প্যারাসাইটটি তামিয়ার দলের সঙ্গে যুক্ত হয়ে গেছে। এরপর একদিন তামিয়া স্কুল থেকে চলে যাওয়ার সময় শিনিচি তার সঙ্গে কথা বলতে সেখানে আসে, কিন্তু সেই সময় স্কুলের পেইন্টিং রুমে ঘটে যায় ভয়ানক একটি ঘটনা। কয়েকজন মেয়ে সীমাদার ছবি আঁকছিল। মজা করতে করতে তাদের একজন সীমাদার একটি চুল ছেড়ে ফেলে, কিন্তু চুলটা মাটিতে পড়ার পরও সেটি নড়তে থাকে। সবাই বুঝতে পারে সীমাদা একজন প্যারাসাইট। সীমাদাও বুঝতে পারে তার আসল পরিচয় ফাঁস হয়ে গেছে, আর এরপরে সে তার আসল রূপ প্রকাশ করে সবার ওপর হামলা শুরু করে। পরিস্থিতি মুহূর্তের মধ্যেই ভয়াবহ হয়ে ওঠে। ঠিক তখনই সাতোমি সীমাদার মাথার দিকে একটি বিশেষ কেমিক্যাল ছুঁড়ে মারে। কেমিক্যালের প্রভাবে সীমাদা কিছুক্ষণের জন্য নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং এদিকে ওদিকে ভয়ঙ্করভাবে হামলা করতে থাকে। তার আক্রমণে সাতোমির এক বান্ধবী ভয়ানকভাবে আহত হয়ে মারা যায়। চিৎকার চেঁচামেচি শুনে শিনিচি দৌড়ে সেখানে আসে, কিন্তু ততক্ষণে সীমাদা প্রায় সবাইকেই মেরে ফেলেছে। সীমাদা সাতোমির পেছনে ছুটতে থাকে। ঠিক তখনই শিনিচি পেছন থেকে তাকে আক্রমণ করে। শুরু হয় শিনিচি আর সীমাদার ভয়ঙ্কর লড়াই। হঠাৎ সেখানে তামিয়াও এসে হাজির হয়। সে সীমাদাকে শান্ত হতে বলে এবং সেখানে একটি বোমা রেখে সেখান থেকে চলে যায়, কিন্তু বোমাটি বিস্ফোরিত হওয়ার আগেই শিনিচি সাতোমিকে কোলে তুলে বিল্ডিং থেকে লাফ দিয়ে নিচে নেমে আসে। আর ঠিক একটু পরই বোমাটি বিস্ফোরিত হয়। শিনিচি সাতোমিকে দ্রুত হাসপাতালে পাঠিয়ে দেয়, কিন্তু মিগি তখন তাকে আরেকটি ভয়ঙ্কর খবর দেয়। সেটি হলো সীমাদা এখনো বেঁচে আছে আর সে এখন ছাদের দিকে যাচ্ছে। শিনিচি সঙ্গে সঙ্গে অন্য একটি বিল্ডিং এর ছাদে উঠে যায়। মিগিকে ব্যবহার করে সে একটি ধনুকের মতো অস্ত্র তৈরি করে। তারপর দূর থেকে সীমাদাকে লক্ষ্য করে তীর ছোড়ে। তীর গিয়ে সীমাদাকে আঘাত করে আর অবশেষে সীমাদার মৃত্যু হয়। এরপর তামিয়া শিনিচিকে মিস্টার এ অর্থাৎ তার মায়ের অবস্থানে ঠিকানা দেয় এবং সেখান থেকে চলে যায়। শিনিচি সেই ঠিকানা ফলো করে তার মায়ের কাছে পৌঁছে যায়। ঠিক তখন মিগি শিনিচিকে বলে তার অনেক ঘুম পাচ্ছে, আর এই কথা বলে মিগি একটি ধারালো অস্ত্রের আকৃতি ধারণ করে ঘুমিয়ে পড়ে। এখন শিনিচির পাশে মিগিও নেই, তবুও তাকে নিজের মায়ের শরীরে থাকা মিস্টার এর সঙ্গে লড়াই করতে হবে। শিনিচি একাই মিস্টার এ এর বিরুদ্ধে লড়াই শুরু করে, কিন্তু এবার মিস্টার এ বুঝতে পারে এই শিনিচি আর আগের দুর্বল মানুষটি নয়। মিগির কিছু সেল শিনিচির শরীরে মিশে যাওয়ার কারণে তার শরীরেও প্যারাসাইটের মতো কিছু অস্বাভাবিক ক্ষমতা তৈরি হয়। ফলে মিগি ঘুমিয়ে থাকা সত্ত্বেও শিনিচি অবিশ্বাস্য গতিতে লড়াই করতে থাকে, কিন্তু মিস্টার এ খুব শীঘ্রই শিনিচির ওপর প্রাণঘাতী আক্রমণ চালায়। ঠিক সেই মুহূর্তে শিনিচির মায়ের ভেতরে থাকা সামান্য মানবিক চেতনা আবারও জেগে ওঠে। সে নিজের হাত দিয়ে সে আক্রমণ ঠেকিয়ে দেয়, আর এই সুযোগেই শিনিচিকে এমন একটি সিদ্ধান্ত নিতে হয় যেটা কোনো সন্তান নিজের জীবনে নিতে চাইবে না। নিজের মাকে বাঁচানোর আর কোনো উপায় না থাকায় শিনিচি শেষ পর্যন্ত মিস্টার এ কে হত্যা করে ফেলে। কিছুক্ষণ পর মিগির ঘুম ভাঙে। শিনিচি তাকে পুরো ঘটনাটি জানায়। অন্যদিকে পুলিশও এর মধ্যে প্যারাসাইটদের সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জেনে গেছে। তারা এখন এই প্রাণীগুলোকে পৃথিবী থেকে নির্মূল করার জন্য পরিকল্পনা করতে শুরু করেছে। এদিকে সেই প্যারাসাইট রাজনীতিবিদ নির্বাচনে জিতে যায়। এরপরই শিনিচির জন্য অপেক্ষা করছিল আরো ভয়ানক এক বিপদ। তামিয়ার দলের সঙ্গে এবার নতুন একজন প্যারাসাইট যোগ দিয়েছে। তার নাম হলো গোতো। গোতো তামিয়াকে স্পষ্টভাবে জানিয়ে দেয় সে পুরো মানব জাতিকে ধ্বংস করে দিতে চায়। আর গোতো কোনো সাধারণ প্যারাসাইট নয়, তার শরীরের ভেতরে একসঙ্গে 5 ধরনের প্যারাসাইট বসবাস করছে, তাই তার শক্তি অন্য প্যারাসাইটদের তুলনায় 5 গুণ বেশি। অন্যদিকে আমরা দেখতে পারি শিনিচি হাসপাতালে সাতোমিকে দেখতে যায়। তার জীবনে এত কিছু ঘটে যাওয়ার পরও সে এবার একটি সিদ্ধান্ত নেয়। সে একে একে পৃথিবীতে থাকা প্যারাসাইটগুলোকে খুঁজে বের করবে এবং তাদেরকে একে একে মেরে ফেলবে। এরপর আমরা দেখতে পারি কেউ একজন লুকিয়ে শিনিচি আর মিগির ছবি তুলছে, কিন্তু কে এই মানুষ? সে কেন শিনিচি আর মিগির উপর নজর রাখছে? আর তার উদ্দেশ্যই বা কি? এই রহস্যের উত্তর না দিয়েই মুভির প্রথম অংশ এখানেই শেষ হয়ে যায়। তবে গল্পটি এখনো শেষ হয়নি। খুব শীঘ্রই এই সিনেমার পার্ট 2 নিয়ে আপনাদের কাছে হাজির হব। তাই সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।